আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ১০০ দিনেরও খানিকটা বেশি সময় ইতিমধ্যেই পার করেছে। ১০০ দিন হানিমুন পিরিয়ড এগুলো একটা রেগুলার সরকারের জন্য ঠিক আছে। আমি মনে করি একটা অন্তর্বর্তীকালীন সরকার বা ট্রানজিশনাল গভর্নমেন্টের জন্য এইসব বিবেচনা খুব জরুরি, কারণ প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে সরকারের এই ১০০ দিন নিয়ে। সেখানে তারা বলছে যে এখানে নতুন কি, এই ১০০ দিনে নতুন কি দেখা গেল। সেখানে তারা বলছেন যে অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার ৩ মাস পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা আরও স্পষ্ট হচ্ছে। একই সঙ্গে এর সামনে এগুনোর পথে থাকা সুপ্ত বিপদটাও। নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার আরও ১ বছর এবং সম্ভবত এর চেয়েও বেশি সময় দায়িত্ব পালন করে যাবে বলে মনে করা হচ্ছে। এবং এর গুরুত্বটা আসলে কি? শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পর শাসন ব্যবস্থার উন্নতির এবং ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণের ব্যবস্থা করার এক প্রজন্মে একবার আসে এমন সুযোগ পেয়েছে বাংলাদেশ, যা আরেকটি স্বৈরাচারী সরকারের উত্থানের পথ বন্ধ করতে পারে। যদি এই অন্তর্বর্তী সরকার হোঁচট খায় তবে দেশটি আগের অবস্থায় ফিরে যেতে পারে, অথবা এমনকি সামরিক শাসনের সময়ও প্রবেশ করতে পারে। আমি এখানে একটু ভিন্ন মত পোষণ করতে চাই। সামরিক শাসনের সুযোগ আমার মনে হয় না আছে, যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক বা জাতিসংঘ শান্তির মিশনে বাংলাদেশের সেনা সদস্যরা যেতে চান বা সশস্ত্র বাহিনীর সদস্যরা যেতে চান, সেই সুযোগ আছে বলে আমার মনে হয় না। পৃথিবী এটাকে এখন আর অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, এমন কিছু হতে পারে যেখানে তারা পেছনে থাকবে, সাহস শক্তি যোগাবে বা তাদের কিছুটা কন্ট্রোল হয়তো থাকবে, কিন্তু সামনে এসে তারা কিছু করতে পারবেন সেটা আমার কাছে মনে হয় না। বাট অফকোর্স সেনাবাহিনীকে আমি চাই তারা এই সরকারকে পূর্ণ সহযোগের সমর্থন দিক, এবং তারা সেনাবাহিনী সমর্থন ছাড়া, সহযোগিতা ছাড়া, এনগেজমেন্ট ছাড়া এই অভ্যুত্থান সফল হতো সেটাও আমার কাছে মনে হয় না। তাদের একটা বড় ভূমিকা আছে এবং সেই অবদানকে স্বীকার করতে হবে। দ্বিতীয়ত যেটা আমার কাছে মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছাত্র জনতা, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আমি নাহিদ ইসলাম যিনি উপদেষ্টা তার বক্তব্য স্মরণ করতে পারি, এমন একটা বাংলাদেশ তারা চান যেখানে ফ্যাসিবাদ বা স্বৈরাচার স্থান করে নিতে পারে। এই আকাঙ্ক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বপ্ন অত্যন্ত ভালো স্বপ্ন, না থাকলে মানুষ বাঁচতে পারে না, দেশে এগোয় না। আমি এই ধারণাকে সমর্থন করি, কিন্তু এটাকে নিশ্চিত করা যাবে। শেখ হাসিনাও তো চেষ্টা করেছে, কোনোদিন অনির্বাচিত সরকার ক্ষমতা আসবে না সংবিধানে, এবং অপরিবর্তনীয় বিধান করেছেন, হয়েছে তো। কাজে আপনি যদি ডেলিভার না করেন, আপনি যদি গভর্নেন্স ঠিক না করেন, জনগণকে সন্তুষ্ট না রাখতে পারেন, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এটা মাথায় রাখা দরকার। এখন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে কি করা উচিত? তাদের মতে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য হওয়া উচিত আরও উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য জনসমর্থন ধরে রাখতে দ্রুত ফলাফল দৃশ্যমান করা, যে কথা আমি বহুবার বলেছি। এ সরকারের অনেক বেশি সময় ক্ষমতায় থাকাটা এড়ানো উচিত এবং নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তুলতে হবে, একথাও আমি বহুবার বলেছি। তবে আমি একথাও সবসময় বলি যে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যে কোনো বিবেচনা, একদম আমি প্রথম দিক থেকে বলছি, যে কোনো বিবেচনায় তাকে সরকারের সঙ্গে, রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে রেখে দিতে পারলে দেশের জন্য কল্যাণ হতে পারে। আগামী দিনে তাকে রাষ্ট্রপতি হিসেবে রেখে দেওয়া যেতে পারে, হতে পারে দেশে একটা সরকারের অ্যাডভাইজারি বোর্ড করা, যার প্রধান হিসেবে তাকে করে রেখে দেওয়া যেতে পারে, হতে পারে তাকে একেবারে কার্যকর রোমিং অ্যাম্বাসাডার হিসেবে একটা সুউচ্চ মর্যাদায় রেখে দায়িত্ব দেয়া। আমি মনে করি দেশের জন্য তিনি এখন এগুলো করতে চাইবেন। তবে নির্বাচনটা দ্রুত করে ফেলা সরকারের জন্য ভালো হবে। আমি আইসিজির সঙ্গে এই জায়গায় একমত। দেশের বাইরের পক্ষগুলোর উচিত সহায়তার হাত বাড়ানো। ভারতের উচিত বাংলাদেশের জনগণের মাঝে দেশের ভাবমূর্তি মেরামতে কাজ করা। আমি এখানে পুরোপুরি একমত। তাদের যদি কনক্লুশন বা কনক্লুডিং রিমার্কস হিসেবে দেখতে চাই, তারা অনেক কথা বলেছে। আমি শুধু কয়েকটা
লাইন উদ্ধৃত করতে চাই যে এখন পর্যন্ত ইউনূস ও তার সহকর্মীদের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে, কিন্তু জনপ্রত্যাশার ভালো খারাপ দুই ধরনের পরিণতি রয়েছে। যদি সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার হোঁচট খায়, সম্ভবত এর পরিণতি দাঁড়াতে পারে সামান্য অগ্রগতি সহ একটি আগাম নির্বাচন। সবচেয়ে খারাপ দৃশ্যপটে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে। সামরিক বাহিনীর বিষয়ে আমি বলেছি, তবে সামান্য অগ্রগতি সহ যদি নির্বাচন এবং সেই নির্বাচনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, আন্তর্জাতিক মানসম্পন্ন না হয়, সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে বাংলাদেশের জন্য। এটা আমার ব্যক্তিগত মতামত। আইসিজির মতে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এবং সরকার বিরোধীদের উপর নিয়মিত দমন পীড়নের পাশাপাশি অর্থনৈতিক অব্যবস্থাপনা, চরম সামাজিক বৈষম্য ও ক্রমবর্ধমান দুর্নীতি, বিশেষ করে গত 5 বছরে তার দল আওয়ামী লীগের সমর্থন দুর্বল করেছে। আমরা সেটা সবাই জানি কেন আওয়ামী লীগ এই জায়গায় এসে পৌঁছলো। আমি 5 বছর না, এটাকে বাড়িয়ে আসলে 15 বছর, বিশেষ করে 10 বছর তো বলতেই পারি। হাসিনার বিদায় যে উচ্ছ্বাস দেখা দিয়েছিল তার টিকে আছে, কিন্তু সামনের পথের রূঢ় বাস্তবতা ক্রমই স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যে বাজে অবস্থায় থাকা অর্থনীতি ধীরে এগুচ্ছে। 1 মাসের বেশি সময়ের বিক্ষোভ এবং ক্ষমতা হস্তান্তর ঘিরে অনিশ্চয়তায় সেটি আরও ধাক্কা খেয়েছে। ইউনূসের সরকার প্রধানত বিক্ষোভ বিরোধী দমন পীড়নে ব্যাপকভাবে জড়িত একটি পুলিশ বাহিনীর উপর নির্ভর করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। জনপ্রিয় সমর্থন ধরে রাখা অন্তর্বর্তী সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিদ্যমান আইনে জোরাতালি দেয়া আইনি ভিত্তির কারণে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশে এই যাবৎকালে সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক হলেও এর অনেক সদস্যের সরকার এবং প্রশাসন পরিচালনার তেমন কোনো অভিজ্ঞতা নেই। প্রধান রাজনৈতিক পক্ষগুলোর সমর্থন ধরে রাখা ইতিমধ্যেই চ্যালেঞ্জিং প্রমাণিত হচ্ছে। কেউ কেউ আগাম নির্বাচনের সুবিধার জন্য অবস্থান নিয়েছেন। এমনকি ইউনূসের মিত্ররাও সাংবিধানিক সংস্কার এবং হাসিনার শাসনামলে সংগঠিত নৃশংসতার জন্য জবাবদিহিতার মতো বিষয়গুলো নিয়ে ভিন্ন মত পোষণ করে আসছেন। অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যত বেশি ক্ষমতায় থাকতে চাইবে, আগাম নির্বাচনের দাবি তত জোরদার হবে এবং তাদের বৈধতা নিয়ে আরও বেশি সন্দেহ দেখা দেবে। ইউনূস সমাজের দুর্বল গোষ্ঠীগুলোকে আঘাত করতে পারে এমন অর্থনৈতিক সংস্কার এবং হাসিনার শাসনামলের সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি কতটুকু করবেন, এমন বিষয় সহ অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। অনেক বাংলাদেশি আওয়ামী লীগের নিপীড়নের প্রতিশোধ নিতে চান, যে প্ররোচনা ইউনূস সঠিকভাবেই প্রশ্রয় দিতে আগ্রহী নন। একটা কথা এখানে আমাদের মাথায় রাখতে হবে যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের কনস্টিটিউয়েন্সি কিন্তু শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী তার কনস্টিটিউয়েন্সি, এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত এই গ্লোবাল ভয়েসগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং মাথায় রাখতে হবে যে পশ্চিমা দুনিয়া, স্পেশালি যারা ডেমোক্রেসি, হিউম্যান রাইটসের কথা বলে যে দেশগুলো, তারা কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসের মিত্র। কাজে প্রফেসর মোহাম্মদ ইউনূসের পক্ষে এই সময় এসে কারো কথায় কোনো গ্রুপের দ্বারা প্ররোচিত হয়ে শেষ বিচারে তিনি কিন্তু ওর বাইরে যেতে পারবেন না। এটা যেন যারা তাকে অযৌক্তিকভাবে প্রভাবিত করবার চেষ্টা করছেন তারা যেন মাথায় রাখেন। আইসিজির মতে যে ইউনূসের টিম এই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে কতটা সফল হতে পারবে যদিও তা স্পষ্ট নয়। বিকল্পগুলো সুখকর নয় বলেই মনে হচ্ছে। একটি আগাম নির্বাচন সম্ভবত ক্ষমতা কিছুটা কাটছাঁট করে বিএনপিকে ক্ষমতায় আনবে। দলটির অতীত কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে অনেকেরই সংশয় আছে আওয়ামী লীগের চেয়ে তারা তেমন ভালো কিছু করে দেখাতে পারবে, সেটা নিয়েও কারো কারোর মধ্যে সংশয় আছে। আওয়ামী লীগ লুটপাট অনেক কিছু করেছে, কিন্তু তারা দৃশ্যমান কিছু করেছে, যদিও সেগুলো নিয়ে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে, কেননা তাদের ন্যারেটিভস আর রিয়ালিটির মধ্যে, তাদের রেটোরিক্স এবং রিয়ালিটির মধ্যে অনেক পার্থক্য ছিল। তাহলে বিএনপির জন্য এগুলো সবই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ তারা কতটা মোকাবেলা করতে পারবে তার উপরে নির্ভর করবে তাদের সাফল্য এবং ভবিষ্যতে শান্তিতে স্বস্তিতে দেশ পরিচালনা করবার সুযোগ। এই সরকার উচিত একটি বাস্তবসম্মত সময়সীমার মধ্যে সংস্কারকৃত নির্বাচন ব্যবস্থার অধীনে নতুন নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করে, যা 18 মাসের বেশি বাড়ানো উচিত নয়। সেনাপ্রধান 18 মাসের কথা বলেছিলেন, আমরা স্মরণ করতে পারি রয়টার্সকে দেয়া একটা সাক্ষাৎকারে। বাংলাদেশের যাতে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের সুযোগ হাতছাড়া হয়ে না যায়, যে পরিবর্তনের জন্য দেশটির অনেক মানুষ ব্যাকুল হয়ে আছে তা নিশ্চিত করতে দেশের ভেতরের এবং বাইরের সমর্থন হবে খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের মেয়াদের 4 বছরের ইস্যুটা হঠাৎ কেন আলোচনায় আসলো? নতুন সংবিধানে নিয়মিত সরকারের মেয়াদ হয়তো 4 বছর হচ্ছে, এমন মন্তব্য করার পর নতুন করে আলোচনা উঠে এসেছে সরকারের মেয়াদ প্রসঙ্গ। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সেটা সংবিধান সংশোধনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের মেয়াদের কথা বলা হচ্ছে।
প্রসঙ্গত বাংলাদেশের সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত নির্বাচিত সংসদ এবং সরকারের মেয়াদ এখন 5 বছর আছে। এর আগে বহুবার 4 বছরের আলোচনা এসেছিল। আমি স্মরণ করতে পারি যে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম একসময় এই কথা বলেছিলেন ক্ষমতায় থাকাকালে নিয়ে। সো এটিকে কমে 4 বছর করতে হলে বর্তমান সংবিধানের সংশোধন করতে হবে এবং বিদ্যমান সংবিধান অনুযায়ী সেটি করবার এখতিয়ার শুধুমাত্র জাতীয় সংসদের রয়েছে। যদিও সরকার সংবিধান সংস্কার কমিশন করেছেন এবং তারা আসলে শেষ পর্যন্ত কি প্রস্তাব করবেন সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সংবিধান পুনর্লিখন নাকি নতুন সংবিধানে সংশোধন এবং সেটা কোন প্রক্রিয়া তাদের সাজেশনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নতুন সংবিধান বলতে কি বুঝিয়েছেন সেটা অবশ্য এখন পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে সংসদ এবং সরকারের মেয়াদ নিয়ে নানামুখী আলোচনার মধ্যে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কর্মকাণ্ডের ফোকাস এক জায়গায় রাখার উপরে জোর দিয়েছেন। তিনি বলছেন যে সেই ফোকাসটা হচ্ছে নির্বাচন কমিশন, যেটি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান, বাকিগুলো যারা নির্বাচিত আসবে তারা করবে। অর্থাৎ বিএনপি চাইছে সংবিধান সহ অন্য যেসব বিষয় সংস্কারের যে উদ্যোগ বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়েছে সেটি নির্বাচনের পর ক্ষমতায় আসা সরকার করবে। এবং সরকার গণতান্ত্রিক হলে বা রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতি থাকলে আসলে মেয়াদ খুব একটা বড় বিষয় নয়। তবে ওই যে বলছি আমি বাংলাদেশের জনগণের ধৈর্য একটু কম, বিশেষ করে রাজনীতিবিদদের ধৈর্য তো আরও কম, এবং দীর্ঘকাল ক্ষমতায় থাকলে লুটপাট বেশি হয়, আবার অনেকে ক্ষমতায় যাবার উদগ্র বা একটা আগ্রহ তৈরি হয় দ্রুত ক্ষমতায় যাওয়া। সে কারণে 4 বছর মেয়াদটা স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিকভাবে স্ট্যান্ডার্ড একটা। সো আমরা জানি যে এই 4 বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হয়, সেখানে সরকারের 4 বছর মেয়াদি বলেই ধরে নেওয়া হয়। এটি 4 বছর মেয়াদী সরকারের সবচেয়ে শক্তিশালী উদাহরণ। জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক বা সুইজারল্যান্ডের সহ ইউরোপের অনেক দেশের প্রধানমন্ত্রীর মেয়াদ কিন্তু 4 বছর আমরা জানি। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশ্বজুড়ে অনেক দেশের সরকারের মেয়াদ 5 বছর। এর বাইরে বাংলাদেশ যে যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার সিস্টেম অনুসরণ করে বলে দাবি করা হয়, সেই যুক্তরাজ্য সরকারের মেয়াদ কিন্তু 5 বছরই। এই অবস্থায় বাংলাদেশের সংবিধানে নিয়মিত সরকারের মেয়াদ নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্য নিতান্তই ব্যক্তিগত অভিমত নাকি অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি সেটি এখনো পরিষ্কার নয়। তবে সরকার যেহেতু সংস্কারের কথা বলছে, তারা প্রধান উপদেষ্টা 4 বছর বললেও সেটা খুব অযৌক্তিক নয়। এটা অনেকেরই আকাঙ্ক্ষা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য, কেউ যেন পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকতে পারেন, এসব অনেক চাওয়া কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে জনমনে। কাজে এই চাওয়াগুলো অ্যাড্রেস করতে পারা খুব জরুরি। আমরা আশা করব যে সেগুলো হবে, এখন হোক বা ভবিষ্যতে হোক। সব মিলিয়ে যেটা কথা সেটা হচ্ছে যে সরকারের মূল ফোকাস হওয়া উচিত একটা ভালো নির্বাচন অনুষ্ঠান করা, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, আন্তর্জাতিক মানসম্পন্ন। আমি আশা করব যে সরকার সেই পথে হাঁটবেন। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।